This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, এই যে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ শোনা যেতে শুরু করেছে, এতে বাংলার ওজন বাড়লো না কমলো, এটা কিন্তু ভাবার বিষয়। খেয়াল করে দেখুন, এই বিষয়টার সঙ্গে মানে কোথাও গিয়ে একটা জায়গার ওজন বেড়ে যাওয়ার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর একটা সম্পর্ক আছে। সিরিয়াসলি, নিরাপত্তা বাহিনী কত থাকবে আজকাল নেতারা, তারা বিভিন্ন সময় তাদের সঙ্গে কি পরিমাণ লোকজন থাকেন, মানে নিরাপত্তারক্ষী থাকেন, তার ওপর তো তাদের স্ট্যাটাস নির্ভর করে। যত বেশি নিরাপত্তারক্ষী তত বেশি তাদের স্ট্যাটাস। এবার আমাদের রাজ্যে এত নিরাপত্তারক্ষী চলে এলো, মানে কেন্দ্রীয় বাহিনী আর কি, তো তাতে তো আমাদের এখানকার স্ট্যাটাসটা বেড়ে গেল। এবার এই নিরাপত্তারক্ষীরা মানে আবার ওই কেন্দ্রীয় বাহিনী, তারা কাদের জন্য এলো, কাদের নিরাপত্তা দেওয়ার জন্য এলো, এবং তাতে কাদের মানে স্ট্যাটাসটা বেড়ে গেল, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেয়াল করে দেখছিলাম আর কি, ওই ইতিহাসে তো অনেক কিছু এর উদাহরণ পাওয়া যায়, তাতে করে শিক্ষাও পাওয়া যায়, কোথাও গিয়ে মিলে যায় ব্যাপারগুলো। তবে আমাদের সবারই কিন্তু সাধারণ মানুষের গোটা বিষয়টা তারা ওই গান্ধীর মতোই, নিরাপত্তা আমাদের আছে না নেই তার জন্য কেউ ওরকম অন্তরালে বসে চিন্তা করছেন কি না এটা আমরা জানি না। ফলে এই যে নিরাপত্তারক্ষীরা এসছে, এরা সবটাই আমাদের জন্য কিনা বা অন্য কারোর জন্যে কিনা, কারোর নিরাপত্তা বিঘ্নিত করতে না কার নিরাপত্তা বাড়াতে এসছে, সেটাও আমরা সবসময় বুঝে উঠতে পারি না। তবে দেখুন, নর্মালি নেতাদের ওজন আর রাজ্যের ওজনের হিসেবটা এই দুটো কিন্তু এক নয়। মানে এই সমস্ত দেখে যদি কোথাও হিসেব টিসেব করতে যান না, গণ্ডগোলে পড়ে যাবেন, দুটো মিলবে না। পশ্চিমবঙ্গে ভোট করাতে যদি কাশ্মীরের থেকেও বেশি আধা সেনা মোতায়েন করতে হয়, তাহলে কি হবে? তাহলে কি মনে হবে যে এ রাজ্যের স্ট্যাটাসটা আরও বেশি? নাকি প্রমাণ হয়ে যাবে এই রাজ্যের যে সমস্ত নেতা ওই নিরাপত্তা রক্ষী পরিবৃত হয়ে ঘুরছেন, তারা আসলে আপনার আমার মতো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। কোথাও নিরাপত্তা নেই আমাদের। বারবার আমরা না গোটা দেশের কাছে একটা ব্যাপারে একটা বিশেষ জায়গা করে নিয়েছি। এখানকার ভোট সংস্কৃতিটা গোটা দেশের কাছে ওই হোয়াট বেঙ্গল থিংস টুডে প্রায় সেরকম ব্যাপার হয়ে গেছে। ইন্ডিয়া কোনোভাবে টুমোরো ওটা আর ভাবতে চায় না। বাংলা আজকে যা ভাববে, দেশ ভাববে আগামীকাল, এই একটা ভাবনা অন্তত লোকজন কিছুতেই এখন, বরঞ্চ বলা যায় যে গোটা যে জায়গাটায় আমরা আগামীকাল পৌঁছতে চাই, সেটা কিন্তু এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, ভারতের বেশিরভাগ অংশ পৌঁছে গেছে, আর আমরা পেছনে পড়ে রয়েছি। আমাদের এই ভোট সংস্কৃতি, যে সংস্কৃতিতে হিংসা একটা অবিচ্ছেদ্য অঙ্গ, হিংসা ছাড়া আমাদের এখানে ভোট হয়ই না। ওই যেরকম গণেশ পুজো না করে কোনো পুজো শুরু হয় না, সেরকম ব্যাপার আর কি। কোথাও গিয়ে হিংসার পূজাটা করতেই হবে। সে ভোটের দিন ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত, ভোটের দিনের পর আবার সে রেজাল্ট বেরোনোর পর পর্যন্ত, আর রেজাল্ট বেরোনোর পর ভোট পরবর্তী হিংসে। সে মাতালদের একটা গল্প আছে না, যে একজন মাতাল বলেছিল, আমি দুটো সময় মদ খাই, সব সময় খাই না, এক বৃষ্টি পড়লে খাই আর একটা বৃষ্টি না পড়লে খাই। এই ভোটের হিংসা সেটাও তো প্রায় সেরকম, ওই জাস্ট ভোটের আগে হয় আর ভোটের পরে হয়, বাকি সময়টা নাকি ঠিকঠাক থাকে। আমাদের সেরকমই ব্যাপার। ফলে যত বেশি এই বাহিনী আসবে না, আমাদের মাথাটা কিন্তু লজ্জায় আরেকটু ঝুঁকবে, কারণ আমাদের ভোট সংস্কৃতিটা কিভাবে গোটা দেশের কাছে, নির্বাচন কমিশনের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারবো। এই স্বীকৃতিতে কোথাও গিয়ে আনন্দ নেই, এটা কোথাও ব্যর্থতা আর লজ্জা আছে। দেখুন, পঞ্চায়েত নির্বাচনের একদম শেষ লগ্নে বাহিনী এসে বসেছিল, অ্যাকচুয়ালি এসেছিল এবং বসেছিল, নামেনি সেভাবে। আর 60 জন মানুষ বেঘরে মারা গেছিল বলে অভিযোগ উঠেছিল। আর এবার কিন্তু অনেক আগের থেকে বাহিনী কমিশনড হয়ে গেল। কমিশন মানে কি? কমিশন মানে কাজে নেমে পড়া। আবার নির্বাচন কমিশন বাহিনীকে মোতায়েন করেছে, সেদিক থেকেও বাহিনীকে কমিশন বলা যায়। প্রধানমন্ত্রী আবার কৃষ্ণনগরের সভায় কমিশন কথাটার উল্লেখ করেছেন। চারপাশটায় পুরো কমিশনময় হয়ে গেছে, কিন্তু যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেই কমিশন আর নির্বাচন কমিশন
এক নয়। প্রধানমন্ত্রী যে কমিশনের কথা বলেছেন বাংলায় তার একটা খুব জুৎসই প্রতিশব্দ রয়েছে। মোদি বলেছেন কমিশন না দিলে নাকি পারমিশন মেলে না। কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের উপকার করতে চাইলেও নাকি বাধা পেয়ে যায়, তার কারণ ওই কমিশন রাজ। আমরা যেরকম তিলকে তাল করা বলি, মোদি সেরকমই বলছেন যে বাংলায় স্কিম থেকে স্ক্যাম হয়। এই কথাগুলো এমনিতে নতুন নয়, বেশ মিলিয়ে মিলিয়ে বলা, ছন্দবাণী ক্লাবের মতো আর কি। লোকজনের ভালো লাগতেই পারে, মজাও লাগতে পারে, কিন্তু যখন মনের মধ্যে কথাগুলো প্রবেশ করে না, তখন আলটিমেটলি যেটা হয় লজ্জা লাগে। কিন্তু নতুন কি বললেন প্রধানমন্ত্রী? এই কথাগুলো তো আগেও বলেছেন। তিনি তো প্রতি মুহূর্তে ব্র্যান্ড নিউ কিছু না কিছু নিয়ে আসেন। এটা তার ভোটের প্রচারের স্ট্র্যাটেজি আমরা খেয়াল করে দেখেছি। খেয়াল করে দেখবেন নরেন্দ্র মোদীর তিনি যে বিভিন্ন সময় যে ভাষণগুলো দেন, পরপর দুদিন দুটো ভাষণ দিলেন, দুটোর মধ্যে কিন্তু কিছু না কিছু ফারাক থাকবে। একটার স্টাইলে আরেকটায় তিনি কিছুতেই যাবেন না। অনেকে আছেন না, এক জামা দুদিন পরেন না, প্রায় সেরকম ব্যাপার। ভোটের মুখে তিনি এসছেন, এবার এসে ঘোষণা কি করেছেন যে 42টা আসনের 42টা আসনই তার চাই। আরামবাগের প্রথম সভা। এবার সেখানে এসে ফার্স্ট যে কাজটা করলেন, নর্মালি যে এক্সপেকটেশন ছিল সাধারণ মানুষের, তার থেকে বাড়িয়ে অমিত শাহ যে টার্গেট সেট করে দিয়েছিলেন 35টা আসনে, তার থেকেও টার্গেটটা এক ধাপে বাড়িয়ে একদম 100% করে দিলেন। যখন মানে ওই স্বপ্নে রাখতে হলে তো ভালো করে বিরিয়ানিতে ঘি ঢালাই ভালো, ব্যাপারটা হচ্ছে সেরকম আর কি। কিছুটা তো থাকবে, যতটা ভাববেন ওই চাঁদ লক্ষ্য করে ইট ছুড়লে অন্তত 4 তলা অবধি তো পৌঁছতে পারে, এটা কেউ কেউ ভাবতে পারে। কিন্তু রাজনীতির অঙ্কে কতটা বললে কতটা হয়, তার সঙ্গে আরও কতগুলো বিষয় নির্ভর করে, কারণ সেটা ব্যক্তিগত না, এটা একটা সামগ্রিক একটা বিষয় আছে, মানসিকতার বিষয় আছে, কোথাও গিয়ে ওই ভোকাল টনিকের বিষয় আছে। এই ব্যাপারগুলো সব যোগ হয়ে যাচ্ছে আর কি। এবং একই সঙ্গে নিজের দলের সভ্য সমর্থক নেতা এদের সবাইকে যেরকম একদম ওয়ার ফুটিংয়ে নামিয়ে দেওয়া, মানে যুদ্ধ করতে নামিয়ে দেওয়া, এতটা টার্গেট শুরু হয়ে গেলে তো মানে 100% টার্গেট হয়ে গেলে কেউ তো কোথাও গিয়ে গা ছাড়াও দিতে পারবেন না। অন্তত যদি বলতেন যে 40টা, তাহলেও তো লোকে ভাবতো 2টো আসনের একটা গ্রেস আছে আর কি। এখানে তো কিচ্ছু নেই, যা আছে 100%। তিনি বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, শীর্ষ নেতা, ফলে ঝাঁপাতেই হবে। ফলে তাদের যেরকম চাপ, কোথাও গিয়ে বিপক্ষেরও একটুখানি তাদেরকে মানসিক একটা চাপ তৈরি হয় না? যেরকম যখন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেখানে 18টা ছিল সেখান থেকে এক ধাক্কায় 42টা এবং 35টা ধাপে ধাপে বাড়ছে। কোথাও গিয়ে কি অঙ্ক কষছেন? কোথাও গিয়ে কি মনে হচ্ছে প্রিপারেশনটা ধাপে ধাপে দেখে এবং পরিস্থিতির অঙ্কটা কষে এই স্টেজ বাই স্টেজ বাড়িয়ে দিচ্ছেন? তাহলে কি সত্যিই এমন কিছু ঘটেছে? ওখানে তো আবার ইন্টেলিজেন্স এজেন্সি আছে, আইবি টাইবি, সেন্ট্রাল আইবি, তারা কি এমন কোনো খবর দিয়েছে? অথবা অন্য কিছু কি ঘটেছে যেগুলো আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না, যাতে মনে হচ্ছে যে না এইবার ওই 35টাকে 42 করে দেওয়া যায়? এই ভাবনা, এই দ্বিধা দ্বন্দ্ব যত বেশি থাকবে, যত বেশি লোকের মধ্যে সংশয় তৈরি হবে এগুলোর থেকে, তত বেশি কিন্তু মানসিকভাবে তারা চাপে পড়ে যাবে। এটাও একটা উদ্দেশ্য। আরামবাগের পর কৃষ্ণনগরের সভাতে তাই ওই জায়গাটাও রেখেছেন, কিন্তু এটার মধ্যে যে খুব ভুল আছে সেটা না। তারপরেই তিনি আরও উঁচু জায়গায় নিয়ে গেছেন আক্রমণটা, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করেছেন, একটা ছোট্ট জল্পনার জায়গা তৈরি করে দিয়েছেন। এই যে বলছিলাম, মনের মধ্যে কোথাও দ্বিধা দ্বন্দ্ব সেটা যদি তৈরি হয়ে যায়, তার থেকেই সংশয় তৈরি হয়। যদি লোকজন ভাবতে শুরু করে যে নিশ্চয়ই কিছু কি ঘটেছে, যার জন্য এইভাবে হঠাৎ করে সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন। এবার সেটা যদি কোথাও একটা ফুলকি থাকে আর কি, তাতে হাওয়া দেওয়ার ব্যবস্থা করেছেন, সেটাও তো এই নবদ্বীপের এখান থেকেই, এই জনসভার থেকেই তৃণমূলের বিরুদ্ধে কড়া কথা ঠাট্টার ছলে বলেছেন, সেটাই তো স্টাইল, সেটা বললেনও। কিন্তু তারপর অনেক কিছু বললেন না, এইটাই হচ্ছে মজার। মানে এইখান থেকেই যাবতীয় জল্পনার শুরু। দেখুন, অমাবস্যার আকাশে তারার আলোর থেকে অন্ধকারটাই কিন্তু বেশি চোখে পড়ে। আজ মোদি যা বললেন, তার থেকে যেটা বললেন না সেটাই কিন্তু কানে লাগলো বেশি। মানে কান যে কথাগুলো শোনার জন্য তৈরি ছিল, অনেক দিন ধরেই তৈরি, মানে সেই 21 সাল থেকে তৈরি যে কথাগুলো শুনে এবং শোনার জন্য,
সেগুলোই মোদি বললেন না। কাল যেটা বলেছেন আজ সেটা বলেননি, এটা নয় বুঝলাম, কিন্তু যা বলে যেটুকুনি বলেছিলেন আজকে সেটুকুনিও বললেন না। এদিকে কুণাল ঘোষ যেরকম কাল গোলা ছুঁড়েছিলেন আজ গুলি বৃষ্টি করেছেন। ফিরহাদ হাকিম যেরকম বলেছেন তিনি অনেক কিছুই বলতে পারেন কিন্তু বলবেন না, মানে তার পেটে অনেক বারুদ জমা রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছেন কিন্তু বললেন না, কিন্তু সেগুলো জানালেন। এবার প্রধানমন্ত্রী কিন্তু যে একদম অন্য জগতে থাকেন, এদের থেকে অনেক স্টেপ অন্যরকম, সেটাই বুঝিয়ে দিলেন। মানে ইঙ্গিত শুদ্ধও না দিয়ে, কিছু না বলে যাবতীয় ইঙ্গিত দিয়ে, তার ভেতরে যে বারুদ ভরা রয়েছে বা কিছু বলার আছে সেটা মুখে বললেন না, বলার দরকারই পড়ল না, কিন্তু লোকে সবাই বুঝে গেল কেন। দেখুন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এইবার ভোটের মাসে নাকি চামড়া জ্বালানো গরম পড়বে। এদিকে চারপাশে তো অবশ্য ভোট আসছে, মানে চামড়া গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারিও কানে আসছে। আর সেই সময় গায়ের ওপরেই চামড়াটা আস্ত থাকতে থাকতে কতগুলো কথা বলে নেওয়াটাই ভালো। প্রধানমন্ত্রীর মতো না বলে কিছু বোঝানো যাবে না, কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।